একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণের সহে আনন্দ বসন্ত সমাগমে। প্রতিদিনের রবীন্দ্রনাথে সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং সুপ্রভাত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের একদম পথ চলা শুরু হলো আমার তরফ থেকে। আজকে দ্বিতীয় দিন, আর অবশ্যই আমাদের মাঝখানে এই দিনে হাজির রয়েছেন আপনাদের এবং আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী মৌমিতা। মৌমিতাকে সুপ্রভাত এবং অবশ্যই নববর্ষের শুভেচ্ছা। তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। সেম টু সবাইকে, সব দর্শক বন্ধুকে। আর খুব সুন্দর আজকে তথ্য এবং তার সঙ্গে আলোচনা, এবং মানে আমাদের আলোচনার সঙ্গে গান, এই সমস্ত তো চলবেই। আর তার জন্য আমাদের পাশে অবশ্যই রয়েছেন তবলায় স্বাগতম দা। সুপ্রভাত জানাবো, হ্যাপি নিউ ইয়ার। এবং অবশ্যই দেবাশিস দা কিবোর্ডে সুপ্রভাত এবং হ্যাপি নিউ ইয়ার। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এবং আপনাদের জানিয়ে শুরু করছি আমি সুবর্ণা প্রতিদিনের রবীন্দ্রনাথ। ঠিক যেভাবে গানের আঙ্গিকে, সেভাবে আগে মৌমিতার গান দিয়ে একটি পূজা পর্যায়ের গান দিয়ে আগে শুরু করব। তারপরে তো তুমি বলেইছো অসম্ভব সুন্দর একটা তথ্য আছে, তথ্যে আমরা এগোবো এই গানটা দিয়ে আজকের শুভ সকালের শুভ সূচনা। ওই পোহাইল তিমির রাতে, ওই পোহাইল তিমির রাতে, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইল তিমির রাতে, ওই পোহাইল তিমির রাতে, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইল তিমির রাতে, ওই পোহাইল তিমির রাতে। কে পাঠালে এই শুভ দিনে মাঝে, কে পাঠালে এই শুভ দিনে মাঝে, মহামহল্লাসে জাগাইলে চরাচর, মহামহল্লাসে জাগাইলে চরাচর, সুমঙ্গল আশীর্বাদ বরষিলে করি প্রচার, সুখবারতা তুমি চির সাথের সাথে। ওই পোহাইল তিমির রাতে, ওই পোহাইল তিমির রাতে। কে পাঠালে এ শুভ দিনে মাঝে, কে পাঠালে এ শুভ দিনে মাঝে, মহামহল্লাসে জাগাইলে চরাচর, মহামহল্লাসে জাগাইলে চরাচর, সুমঙ্গল আশীর্বাদ বরষিলে করি প্রচার, সুখবারতা তুমি চির সাথের সাথে। ওই পোহাইল তিমির রাতে, ওই পোহাইল তিমির রাতে, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইল তিমির রাতে, ওই পোহাইল তিমির রাতে। এইভাবেই আমাদের তিমির রাতি পার হলো। আমরা একদম সকালে রবির কিরণে নিজেদেরকে স্নাত করলাম আর শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথের মূল তথ্যে আমরা যাব। এই তথ্যকে নিয়ে পথ চলা। আমরা মেয়ে মানেই
আমাদের বলা হয় পৃথিবী, প্রকৃতি, সব কিছুর মধ্যেই সৌন্দর্যতা। শিল্পীর ক্যানভাসে যখন সে আঁকে, সে তুলির আঁচড়ে কিন্তু এই নারী চিত্রই বেশি ফুটে ওঠে একটি কারণে, পরিপূর্ণতার জন্য। আজকে আমাদের পথ চলা রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে ও শরৎচন্দ্র এই তথ্যকে নিয়ে, অমিত্র সুদন ভট্টাচার্যের তথ্য নিয়ে আমরা এগোচ্ছি। বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে, পুনশ্চ কাব্যগ্রন্থে এই কবিতাটির 4 লাইন মনে পড়ছে, প্রত্যেকেরই মনে পড়ে, আমি একটু বলতে চাই। বলছেন, আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে, তোমার শেষ গল্পের বইটা আমি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। ছাপার হরফে এই কবিতাটি যখন ছাপা হয় তার ঠিক 3 মাস আগে রবীন্দ্রনাথ কিন্তু কবিতাটি লিখেছিলেন। এবং সেই সময়ে এই আদি পাণ্ডুলিপিতে, যেখানে রবীন্দ্রনাথ প্রথম কবিতাটি ছাপার আগে লেখেন সাধারণ মেয়ে, এই পাণ্ডুলিপিতে কিন্তু কোনো এই বাসি ফুলের মালার যে গল্পের যে লেখক তার নাম উল্লেখ ছিল না। স্বাভাবিকভাবে শরৎচন্দ্রের উল্লেখ তো ছিলই না। পরবর্তীকালে যখন এটা মুদ্রিত অংশে হিসেবে আমরা দেখি, তখন কিন্তু শরৎবাবু অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আসে। সাধারণ মেয়ে প্রকাশ করা হয়েছিল প্রবাসী পত্রিকাতে, সেটি সালটি ছিল বাংলার 1339 সাল, কার্তিক মাসে। বাংলার সালটা এরকম, আর ইংরেজির 1932 সালে। সেই সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বয়স হবে 56 বছর। আর ওই সময় ইতিমধ্যেই শেষ প্রশ্ন যে উপন্যাসটি সেটি প্রকাশ পেয়ে গেছে। কিন্তু সাধারণ মেয়েতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে যে সম্মান দিয়েছিলেন রবীন্দ্রনাথ একজন কবি হিসেবে, এবং শরৎচন্দ্র তৎকালীন সময়ের একজন লেখক হিসেবে শরৎচন্দ্রকে যেভাবে তিনি তুলে ধরেছিলেন তার এই সাধারণ মেয়েতে, তা সত্যি অনবদ্য, অসাধারণ এবং শরৎচন্দ্রের কাছে একটা বিশাল সম্মানের ছিল। আমরা এই অনবদ্য একটি তথ্য নিয়ে এগোচ্ছি, কেন তার বিস্তারিত বিবরণ যখন যাব ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন। এবং এর সঙ্গে তাল মিলিয়ে আজকে মমিতাকে আমি বলছিলাম, মমিতা, গানগুলো কিন্তু একটু বেশ কঠিন হয়ে যায়, কারণ দুই দিকপাল, তাদেরকে নিয়ে পথ চলা, তাদের সৃষ্টির মধ্যে অদ্ভুত একটা মেলবন্ধন, সেই সূত্র ধরে এগোনার। দেখো, শরৎচন্দ্র যখনই এসে পড়েন তখনই আমাদের সবার আগে যেটা মনে পড়ে পল্লী সমাজ, পল্লী প্রকৃতি। আমরা মানে শরৎচন্দ্র মানে কিন্তু আমরা বঙ্কিমবাবু আর শরৎবাবু দুজনকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারতাম। শরৎবাবু মানে খুব স্বচ্ছ, খুব মানে কি বলবো, আটপৌরে একটা গ্রাম বাংলা, পল্লী বাংলাকে শরৎবাবু উপহার দিয়েছিলেন। আর তার সঙ্গে যখন আমাদের প্রাণের ঠাকুর যুক্ত হয়ে গেছেন, তখন আজকের গানগুলো, আর তুমি বলেছো যে আমি সাধারণ মেয়ে আর শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথ, এই 3 জনকে মিলিয়ে আমরা পথ চলবো। মেয়ে হিসেবে তো আমরা সবসময় গর্ব অনুভব করি। রবি ঠাকুর একজন পুরুষ মানুষ ছিলেন। সবথেকে অদ্ভুত ব্যাপার, পুরুষ মানুষের চোখ দিয়ে তিনি যেভাবে নারীকে যে রূপে যেভাবে দেখেছিলেন, আমি আজকে সেই সব দিকগুলো, সব এসেন্সগুলো, সব ফ্লেভারগুলোকে আমি চাই একটুখানি আজকে আমাদের দর্শক বন্ধুদের নতুন বছরে উপহার দিতে। তো আজকে তোমার তথ্যের সঙ্গে আমি সেইভাবে সামঞ্জস্যমূলকভাবে, কখনো তার দেখা পরিচিত নারী, কখনো দেখার মধ্যে অদেখা অনেক কিছু নতুনভাবে যেন দেখলেন, আবার অদেখা কিন্তু অনেক দিনের চেনা, এইরকম কিছু নারীকে আমি আজকে তোমাদের সবার সামনে উপস্থিত করতে চাই। প্রথম গান, আমি তোমারই মাটিরও কন্যা জননী বসুন্ধরা। আমি তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা, আমি তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা, তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা
যে কোনো সাধারণ নারীকে, সাধারণ মেয়েকে তার লেখার আঁচড়ে অসাধারণত্বের রূপ দিয়েছিলেন। রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে তার মধ্যে অন্যতম, বিখ্যাত। 1339 সালের 31শে ভাদ্র শরৎচন্দ্রের জন্মদিনে কালের যাত্রা নামে একটি নাটক উপহার দিয়েছিলেন রবীন্দ্রনাথ, উৎসর্গ করেছিলেন তিনি শরৎচন্দ্রকে। যে কোনো লেখকের ক্ষেত্রে এটা একটা বিশাল বড় প্রাপ্তি, সেই বিশ্ববরেণ্য কবির কাছ থেকে তাকে উৎসর্গ করা কোনো উপহার, সেটা সকলকে বলার জন্য এবং তার জীবনের একটা চরম প্রাপ্তি বলা যেতে পারে। কিন্তু এর থেকেও বৈচিত্র্যতম প্রাপ্তি বা সম্মান বা বিপরীত সম্মান পেয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যখন একজন কবি তার কবিতা, তার লেখার মধ্যে সমকালীন লেখককে স্থান দিয়েছেন, তার নামকে স্থান দিয়েছেন। এর থেকে অনবদ্য সম্মান আর হতে পারে না, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পেয়েছিলেন। প্রবাসী পত্রিকায় সাধারণ মেয়ে প্রকাশিত হবার আগে, যেটা বলছিলাম 3 মাস আগে যখন পাণ্ডুলিপিতে সাধারণ মেয়ে লিখলেন রবীন্দ্রনাথ, আদি পাণ্ডুলিপিতে যেমন শরৎচন্দ্র ছিলেন না, প্রথম সংস্করণে কিন্তু শরৎচন্দ্রকে আমরা পেলাম। আসলে পুনশ্চ কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে প্রকাশকাল যে ছাপা রয়েছে প্রকাশকের পাতায় 1339 সালে আশ্বিন মাস। যদিও আমরা দেখি পুনশ্চ কাব্যগ্রন্থে অন্যান্য কবিতাগুলো কিন্তু সাময়িক পত্রিকা যেগুলো ছাপানো হয় সেখানে কিন্তু শুধু আশ্বিন না, কার্তিক মাসও কবিতাগুলি ছাপা হয়েছে কিছু কবিতার ক্ষেত্রে দেখি আমরা। যেমন সাধারণ মেয়ে কার্তিক মাসে ছাপা হয়েছিল। আবার পুকুর ধারে কবিতাটি পুনশ্চ কাব্যগ্রন্থে, যেটি বিচিত্রা পত্রিকায় ছাপা হয়েছিল 1339 সালের আশ্বিনে। আবার পরবর্তীকালে দেখি ছেলেটা, এই কবিতাটি কিন্তু পরিচয় পত্রিকায় ছাপা হয়েছিল কার্তিক মাসে, ঠিক সাধারণ মেয়ের মতো। কিন্তু এই প্রত্যেকটি কবিতা যেগুলো সাময়িক পত্রিকায় ছাপানো হয় সেগুলো কিন্তু পরিমার্জিত হয়েছিল কবির দ্বারা, আরও বেশি উন্নততর হয়েছিল। আমরা সেদিকে যাব যে সাধারণ মেয়ের পরিমার্জনায়, কবির পরিমার্জনায় আরও কত অসাধারণ রূপ নিয়েছিল। আবার একটি গানের পরে আবার আমরা পথ চলব। আবারও এক অচেনা নারী রবি ঠাকুরের গানে ধরা পড়েছে, সেই গানে যাই। উদাসিনী বেশে বিদেশে নিকেশে, উদাসিনী বেশে বিদেশে নিকেশে, নাইবা নাইবা তাহারে জানি। উদাসিনী বেশে বিদেশে নিকেশে, নাইবা নাইবা তাহারে জানি। রঙে রঙে লিখায়া কি মরিচিকা, মনে মনে ছবি খানি, নাইবা নাইবা তাহারে জানি। উদাসিনী বেশে বিদেশে নিকেশে, নাইবা নাইবা তাহারে জানি। পুবের হাওয়া তরি খানি তার, এই ভাঙা ঘাট কবে হলো পার। পুবের হাওয়া তরি খানি তার, এই ভাঙা ঘাট কবে হলো পার। দূর নীলিমার বক্ষে তাহার উদ্ভূত বেগখানি, নাইবা নাইবা তাহারে জানি। উদাসিনী বেশে বিদেশে নিকেশে, নাইবা নাইবা তাহারে জানি। মুগ্ধ লোসে গনিয়ে বসে পলাতকা যত ঢেউ। মুগ্ধ লোসে গনিয়ে বসে পলাতকা যত ঢেউ। যারা চলে যায় ফেরে না তাহার,
বেশে বিদেশিনী কেশে নাইবা নাইবা তাহারে জানি উদাসিনী বেশে বিদেশিনী কেশে উদাসিনী বেশে বিদেশিনী কেশে উদাসিনী বেশে। আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথে, এবং প্রতিদিনের রবীন্দ্রনাথে আজকে আমরা যে তথ্য নিয়ে রয়েছি রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে ও শরৎচন্দ্র এবং অমিত্রসূদন ভট্টাচার্যের তথ্য নিয়ে আমরা পথ চলছি। মৌমিতাকে নিয়ে ফিরলাম এবং অবশ্যই স্বাগতম দা, দেবাশিস দা এবং আপনারা এবং আমি রয়েছি। সাধারণ মেয়ের কথা হচ্ছে, আর সেখানে কৃষ্ণকলি হবে না, এ তো হয় না, এটা অসাধারণ ভুল কাজ হবে যদি না হয়। তো একটু শোনাই। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভরো, শুনলে বারেক মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলে মেকা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে
ঘনিয়ে আসে চিতে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলে ময়না পাড়ার মাঠে ও কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি। রবীন্দ্রনাথের এই কৃষ্ণকলি আমি তারে বলি এতবার করে কালো বলা, কেন এটা সুরে বাঁধলেন না রবীন্দ্রনাথ? কালো যারা বিদ্রুপ করে বলেন তাদের বিদ্রুপ করে এতবার করে এত রকমভাবে তিনি কালো শব্দটিকে প্রয়োগ করেছেন। একটা সাধারণ মেয়ে, গ্রামের মেয়ে, কালো বর্ণ তার, কিন্তু সে অসাধারণ, এটাই তার অসাধারণত্ব রবীন্দ্রনাথের। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত সুবর্ণা ম্যাডাম। হ্যাঁ, আজকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার। এবং আপনাকে হ্যাপি নিউ ইয়ার জানাই, আপনাকে, মৌমিতা ম্যাডাম এবং আপনার পেছনে যে দুই দিকপাল রয়েছে দুই পাশে, স্বাগতম বাবু এবং দেবাশিস বাবু। অসাধারণ বাজালেন দেবাশিস বাবু এই গানটাতে। যাই হোক, আমি আশিস চক্রবর্তী সল্টলেক থেকে বলছি ম্যাডাম। ভীষণ ভালো লাগছে আপনাদের এই গান, এবং এইমাত্র যিনি গানটা করলেন কৃষ্ণকলি আমি তারেই বলি, মৌমিতা ম্যাডামকে বলি আজকে সুচিত্রা মিত্রের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এই গানটা যেন ওনার গলাতে অবশ্য আমার শোনার সৌভাগ্য হয়েছিল, আমি ভাগ্যবান। এবং এই গানটা বলা হয় যে ব্র্যান্ডেড সুচিত্রা মিত্র এবং আমাদের বিশেষ করে ওনার গলাতে ভীষণ ভালো লাগে গানটা, বহুবার শুনেছি আমরা। যা হোক, আর তার আগে যে গানটা গাইলেন আমি তোমার মাটির কন্যা জননী বসুন্ধরা, ভীষণ ভালো লাগলো ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। যা হোক, আপনি আজকের তথ্যটা ভীষণ সুন্দর, এই তথ্য নিয়ে আমি সামান্য দু একটা কথা বলবো ম্যাডাম। দেখুন, বাঙালির মণিকটায় যে কয়েকজন লেখক দীর্ঘদিন ধরে জায়গা করে নিয়েছেন এবং তাদেরই একজন দিকপাল শরৎচন্দ্রকে রবীন্দ্রনাথের সাথে বসিয়ে আপনি যে আলোচনাটা করছেন অত্যন্ত সুন্দর। একটা বৈচিত্র্যময় জীবন ছিল শরৎচন্দ্রের, সেটা দেখতে হবে। খুব ছোটবেলায় অসম্ভব অসাধারণ মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও পড়াশোনাটা বেশি দূর হয়নি, চাকরির জন্য চলে গেলেন। বিবাহিত জীবনটাও একটা অন্যরকম হয়ে গেল, প্রথম স্ত্রী মারা গেল, তারপরে দ্বিতীয় স্ত্রীর সাথে মাত্র 23 বছর কাটালেন। তারপরে তা সত্ত্বেও তিনি কিন্তু রবীন্দ্রনাথের এই যে নারী চরিত্র যেটা লেখা, সেটা লেখার আগে কিন্তু তিনি রবীন্দ্রনাথের দেখুন চোখের বালি লেখাটা অনেকবার পড়েছিলেন এবং গোড়া পড়েছিলেন প্রায় 20 বার। এবং সেই সমস্ত দেখে কিন্তু তিনি স্বীকার করেছিলেন যে তিনি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিলেন। এবং পরে যে রামের সুমতি বা পল্লী সমাজ যে সমস্ত গল্প উপন্যাসগুলো তিনি লিখেছেন, সেখানে দেখবেন নারী চরিত্র একটা বিশিষ্ট স্থান দখল করে নিয়েছিল। এবং তখনকার দিনে নবশিক্ষিত যুবকরা পরিবারের পৈতৃক পেশা থেকে বেরিয়ে আসছে, আর তার কলম থেকে তখনই কিন্তু এই সমস্ত লেখাগুলো বেরিয়ে এলো। যার জন্য রবীন্দ্রনাথ শরৎচন্দ্র সম্বন্ধে বলেছিলেন এ গ্রেট লিভিং আর্টিস্ট অফ বেঙ্গল অ্যান্ড এ ম্যান অফ হাইয়েস্ট কনসায়েন্স। এবং ঋষি অরবিন্দ এক সময় বলতে বাধ্য হয়েছিলেন যে শতাব্দীতে আমরা পেয়েছি 3 জন লেখককে, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ এবং শরৎ চ্যাটার্জি, জানি না এরপরে আবার পরে পাবো। যা হোক, আপনারা আলোচনা চালিয়ে যান, ভীষণ ভালো লাগছে। আমি ম্যাডামকে গানের বিশেষ অনুরোধ করব না, তবে বলবো তথ্যর বাইরে বেরিয়ে এসে আপনার গলায় শোনা হয়নি, যদি একটি ভাঙা গান আপনি গাইতে পারেন এই বছরের প্রথম দিকে, তাহলে খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আশিসদা, খুব ভালো লাগলো। আপনাদের মতো মানুষ যারা আমাদের সঙ্গে থাকেন, সত্যি আমাদের খুব ভালো লাগে, আমাদের আরও মানসিক জোর বাড়ে। আপনারা প্রত্যেকেই আসুন, এই নতুন বছরও আবার একসঙ্গে আমরা পথ চলি। আর পথ চলবো, আমাদের তথ্যতে একটু যাব, একদম পাণ্ডুলিপির কথা বলছিলাম। তো পাণ্ডুলিপি থেকে প্রবাসী পত্রিকা থেকে প্রথম সংস্করণ এবং প্রথম সংস্করণ থেকে দ্বিতীয় সংস্করণ, এখানে সাধারণ মেয়েকে রবীন্দ্রনাথ অর্থাৎ কবির পরিমার্জনায় অসাধারণ করে তুলেছিল। এবং আমাদের এই বড়সড় পরিবর্তনটা আমরা দেখি কিন্তু পাণ্ডুলিপি থেকে প্রবাসী পত্রিকার এই যে যাত্রাপথ, এই যাত্রাপথের মধ্যে কিন্তু সাধারণ মেয়ের মধ্যে অনেক পরিবর্তনশীলতা আসে। স্বয়ং রবীন্দ্রনাথ যেটি করেছিলেন, আসলে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এই দুই পাঠকে অবলম্বন করে, কবিতার প্রথম পাঠ অর্থাৎ আদি পাণ্ডুলিপি এবং মুদ্রিত পাঠ অর্থাৎ প্রবাসী পত্রিকায় মুদ্রিত পাঠের পাণ্ডুলিপি, এই দুটোই কিন্তু শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে সংরক্ষিত রয়েছে। কারণ আর এর যে প্রথম অনুচ্ছেদ, মানে সাধারণ মেয়ের প্রথম অনুচ্ছেদটা আমি বলি একবার, আমি যেটা শুরুতেই বলেছিলাম, আমি অন্তপুরের মেয়ে, তুমি আমাকে চিনবে না, আমি তোমার শেষ গল্পের বই পড়েছি, বাসি ফুলের মালা, তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সে, ২৫ বছরের ভান করেছে সে প্রাণপণে। পাণ্ডুলিপিতে আদি পাঠে যেমন রবীন্দ্রনাথ কোনো লেখকের উল্লেখ করেননি, শরৎচন্দ্রের উল্লেখ করেননি, যখন সেটি মুদ্রিত পাঠে এলো তখন কিন্তু সে উল্লেখ করলেন স্বয়ং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং পাণ্ডুলিপিতে যেটা আমরা দেখেছি, যেটা প্রথম অনুচ্ছেদটা, একটি ছত্র, পাণ্ডুলিপির একটি ছত্র প্রবাসী পত্রিকায় ৩টি হয়েছিল। কিভাবে? একটি গানে পর আবার আসবে। একদম গানে চলে যাচ্ছি, কিছু বলবো না। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী, আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী, আমি চিনি
রবীন্দ্রনাথ যেমন সাময়িক পত্রিকাতে তার পুনশ্চ কাব্যগ্রন্থে অনেক কবিতাকে পরিমার্জিত করেছিলেন, তার মধ্যে সাধারণ মেয়ে ছিল। যেমন একটু আগে বলছিলাম যে পাণ্ডুলিপিতে যেটি একটি ছত্র, সেটি প্রবাসী পত্রিকা মুদ্রিত যখন হলো তখন 3টি হয়ে গেল। কেমনভাবে হলো? পাণ্ডুলিপিতে যেমন একটি ছত্র ছিল, 25 বছরের ভান করেছে সে প্রাণ মনে, আর যখন প্রবাসী পত্রিকায় প্রকাশিত হলো সেটি হলো 3টি লাইন। 25 বছরের সঙ্গে ছিল তার রেশারেশি, দেখলেম তুমি মহোদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। এটা হলো প্রবাসীতে। আসলে প্রবাসীতে রবীন্দ্রনাথ তার নিজের কবিতায় শুধুমাত্র যে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি এনেছিলেন তা নয়, তার পাশাপাশি তিনি যে বললেন তবু মহোদশয়, এই কথাটি বলে কিন্তু অভিহিত করে শরৎচন্দ্রকে তিনি আরও সে সম্মানের সেই শীর্ষে তিনি পৌঁছে দিলেন। তৎকালীন সময়ে একজন লেখক কথাশিল্পীকে তার নাম দিয়ে তাকে সম্বোধন করা, তাকে সম্মান জানানো, এটা কিন্তু বিরল ছিল। এটা স্বয়ং রবীন্দ্রনাথ করেছিলেন, একজন সঠিক শিল্পী ছিলেন বলে, একজন সৃষ্টিকর্তা ছিলেন বলে। আমরা আসবো আবার আরেকটি গানের পর। দেখো এরপরে যে গান, এখানে রবি ঠাকুর তো রায়কুমারী, শ্যামসুন্দর সবাইকে নিয়েই গান লিখেছেন, সেটাকে সুন্দরভাবে বেঁধেছেন। এবং সেখানে কখন আমাদের ঈশ্বর, আমাদের যিনি সর্বক্ষণের, আমরা যখনই বিপদে পড়ি সেই শ্যামসুন্দর এবং রাধারানীজিউয়ের সম্মুখীন হই, সেই রাধারানীকে তিনি কিন্তু অচিরে তার সখী বানিয়ে ফেলেছেন এবং তার বন্ধুর পর্যায়ে এক সাধারণ রমণী হিসেবে শ্রীকৃষ্ণ এবং রাধিকার যে প্রেম, সে প্রেমটাকে কি অপূর্বভাবে তুমি দেখো এরপরে যে গান, অপূর্ব গান ভৈরবীর ঢঙে বেঁধেছেন, একটু শোনাই। কথা কোষ নিল রাই, শ্যামের বড়াই বড় বেড়েছে। কথা কোষ নিল রাই, শ্যামের বড়াই বড় বেড়েছে। কথা কোষ নিল রাই, শ্যামের বড়াই বড় বেড়েছে। কে জানে ও কেমন করে, কে জানে ও কেমন করে মন কেড়েছে। কথা কোষ নিল রাই, শ্যামের বড়াই বড় বেড়েছে। কথা কোষ নিল রাই, শ্যামের বড়াই বড় বেড়েছে। শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি। শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি। গোপিনীদের হৃদয় নিয়ে, গোপিনীদের হৃদয় নিয়ে তবে ছেড়েছে। কথা কোষ নিল রাই, শ্যামের বড়াই বড় বেড়েছে। কথা কোষ নিল রাই, শ্যামের বড়াই বড় বেড়েছে। শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি। শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি। গোপিনীদের হৃদয় নিয়ে, গোপিনীদের হৃদয় নিয়ে তবে ছেড়েছে। কথা কোষ নিল রাই,
অসাধারণভাবে রবীন্দ্রনাথ পক্ষে সম্ভব এত সুন্দরভাবে বিশ্লেষণ করা। আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথে এবং আমাদের পথ চলা রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে এবং শরৎচন্দ্র। আমরা পথ চলছি এই বিষয়ের উপরে। আমাদের সঙ্গে রয়েছে মৌমিতা এবং অবশ্যই রয়েছেন স্বাগতম দা, দেবাশিস দা, আপনারা, আমি। আমরা তো দেখেছি যে রবি ঠাকুরের নারীকে দেখার যে চোখ, সেখানে আমি আজ বলেছি যে বিভিন্ন ধরনের নারীকে তোমাদের সকলের সামনে আমি পেশ করব। তো সেখানে মা সবথেকে বোধহয় সর্বশ্রেষ্ঠ উপহার আমাদের সকলের জীবনে। তো ঠিক সেইভাবেই দেশমাতৃকা রবি ঠাকুরের কাছে কিন্তু একটা শ্রেষ্ঠ নারী ছিলেন। তো সেই নারীকে তিনি দেখেছেন একটা সময় যে কিভাবে জরাজীর্ণ বেশ তার, সেই মায়ের প্রতি ভালোবাসাটা কোথাও যেন আমাদের একটু ম্লান। তো সেখানে মাকে বলেছে যে দুঃখ পাওয়ার কিছু নেই। তো সেই রকম একটি গান না শোনালেই নয়, শোনাচ্ছি। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা, এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়ের নাহি জানে, এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভারে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। তুমি তো দিতেছো মা যায় আছে তোমারে, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি, তুমি তো দিতেছো মা যায় আছে তোমারে, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি, জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না, কিছু না, মিথ্যা কবে শুধু হীন পরাণে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। মনের বেদনা রাখো মা মনে, নয়ন বারিণী বারো নয়নে, মনের বেদনা রাখো মা মনে, নয়ন বারিণী বারো নয়নে, মুখ লুকো মা ধূলি শয়নে, মুখ লুকো মা ধূলি শয়নে, ভুলে থাকো যত হীন সন্তানে, শূন্য পানে চেয়ে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী, শূন্য পানে চেয়ে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী, দুঃখ জানায়ে কি হবে জননী, দুঃখ জানায়ে কি হবে জননী, নির্মম চেতনাহীন পাষাণে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা, এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়ের নাহি জানে, এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভারে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে,
পাণ্ডুলিপিতে সাধারণ মেয়ে কবিতাটি ছিল সংহত রূপে। পরবর্তীকালে যখন মুদ্রিত পাঠ বেরোয়, মুদ্রিত পাঠে এই কবিতাটি হয়ে যায়, এটার বিস্তার লাভ করে এবং দৃশ্যময় হয়ে যায় কবিতাটি। এবং অবশ্যই বলতে হবে যে এই কবিতাতে যেমন সাধারণ মেয়ে অসাধারণ হয়ে উঠেছিল, পাশাপাশি কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ এই কবিতাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অসামান্য করে তুলেছিলেন। এবং মুদ্রিত পাঠে শুধুমাত্র যে শরৎচন্দ্রের উল্লেখ ছিল, এই কথাশিল্পীর উল্লেখ ছিল তা নয়, পাশাপাশি কবি নিজেরও কিন্তু আবির্ভাব ঘটে এই কবিতার মধ্যে। আসলে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কটা কেমন ছিল? সম্পর্কটা ছিল শরতের মেঘ এবং রৌদ্রের মতো। তাদের মধ্যে কিন্তু অনেক সম্পর্কের ওঠাপড়া কিছু ক্ষেত্রে হয়েছিল, অনেক টালবাহানা তাদের সম্পর্কের মধ্যে দেখা যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথের ওপর, এমনও আছে খবর, মানে এরকম জানা যায়। এবং রবীন্দ্রনাথ দুঃখ পেয়েছিলেন মানসিকভাবে। কিন্তু সবসময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথকে তার অনুপ্রেরণার একটা অংশ বলে ভাবতেন, এবং রবীন্দ্রনাথ তো নিজে ভাবতেনও। আর বিশেষ করে বলবো যে 1339 সালে সাধারণ মেয়ে প্রকাশিত হয়েছিল কার্তিক মাসে, তার ঠিক 1 বছর আগে 1338 সালে বাংলার 27শে শ্রাবণ শরৎচন্দ্র নামে রবীন্দ্রনাথ একটি প্রবন্ধ রচনা করেন, নাতিদীর্ঘ একটি প্রবন্ধ রচনা করেছিলেন, যেটি প্রেসিডেন্সি কলেজে বঙ্কিম শরৎ সমিতি শরৎচন্দ্রের জন্মদিন উপলক্ষে যে স্মারক পত্রিকা প্রকাশ করে তাতে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালেই আবার এই শরৎচন্দ্র প্রবন্ধটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়, এবং সেটি হচ্ছে আশ্বিন মাসে 1338 সালে। 1338-এর 9 পৌষ থেকে 20 পৌষ অবধি রবীন্দ্র জন্মোৎসব পালন করা হয়। এবং সেক্ষেত্রে টাউন হলে যে প্রথম সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয় তার সভাপতিত্ব করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি আবার এই সম্মেলনে কিন্তু রবীন্দ্রনাথ নামে শিরোনামে একটি প্রবন্ধ পাঠ করেন, যেটি তার লেখা ছিল। তো বুঝতেই পারছেন দুজনের জায়গা থেকে দাঁড়িয়ে সম্মানের জায়গাটা কত বিশাল, সুবিশাল সম্মান দুজন দুজনকেই করতেন। আবারও আসবো আরেকটি গানের পর। এরপরের গান দেখো, আমি গাইছি গানটি। এই গানে একজন পুরুষ মানুষ মানে নারীদের কিভাবে দেখেছেন এটা বোধহয় রবি ঠাকুরের পক্ষেই সম্ভব। নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী, হে নন্দন বাসিনী উর্বশী। নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী, হে নন্দন বাসিনী উর্বশী। নহ মাতা নহ কন্যা। গোষ্ঠে যাবে নামে সন্ধ্যা, শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি, তুমি কোন গৃহ প্রান্তে নাহি জালো সন্ধ্যা দীপখানি। গোষ্ঠে যাবে নামে সন্ধ্যা, শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি, তুমি কোন গৃহ প্রান্তে নাহি জালো সন্ধ্যা দীপখানি। দ্বিধায় জড়িত পদে কম প্রবক্ষে নম্র নেত্রপাতে, স্মিত হাসে নাহি চলো, লজ্জিত বাসর সজ্জাতে অর্ধরাতে, উষার উদয় সম অনবগুণ্ঠিতা
মাতা নহু কন্যা নহবধূ সুন্দরী রূপসী হে নন্দন বাসিনী উর্বশী নহু মাতা নহু কন্যা। যেহেতু অনুষ্ঠানের একদম শেষ লগ্নে, আর আমি বলছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথের দুজনকে সম্মান করার যে জায়গা, একটি অংশ না বললেই নয়। 1338 সালে 28শে পৌষ, একদম এই সময়টাতে পানিত্রাস থেকে অমল হোমকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিঠি লিখলেন। চিঠির একটু বয়ান, একটা অংশ তুলে ধরছি। শরৎচন্দ্র কি লিখলেন? লিখলেন, কবির সম্বন্ধে আমি এখানে ওখানে কখনো সখনো কথা বলেছি রাগের মাথায়। এ কথা যেমন সত্য, এও তেমনি সত্যি যে আমার চাইতে তার বড় ভক্ত কেউ নেই। আমার চাইতে কেউ বেশি মানেনি গুরু বলে তাকে, আমার চাইতে কেউ বেশি মক্স করেনি তার লেখা। কবিতার কথা আমি বলতে পারবো না, তবে আমার চাইতে কেউ বেশি পড়েনি তার উপন্যাস, চোখের বালি, গোড়া, তার গল্পগুচ্ছ। আজকের দিনে যে এত লোক আমার লেখা পড়ে ভালো বলে, সে তো তারই জন্য। এ সত্য, পরম সত্য, আমি জানি। এরপরেই 1339 সালে রবীন্দ্রনাথ লিখলেন সাধারণ মেয়ে। তার পরবর্তী সময়ে তিনি লিখলেন এই কালের যাত্রা নাটকটি, যেটা উৎসর্গ করলেন স্বয়ং রবীন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। এবং উৎসর্গকৃত এই বইটির বা এই উপহারটির পরে শরৎচন্দ্র লিখলেন একটি জায়গাতে, কালের যাত্রার সঙ্গে যে আশীর্বাদ আপনার পাইলাম সে আমার সর্বশ্রেষ্ঠ উপহার। এটি ছিল 1339 সালের 29শে আশ্বিন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাবতে পারেননি যে কালের যাত্রায় তার শ্রেষ্ঠ সম্মান নয়, তার জন্য অপেক্ষা করছে আরও বিরল ধরনের সম্মান, যেটা আজীবন তিনি মনে রাখবেন। অর্থাৎ সাধারণ মেয়ে, যে কবিতার মুদ্রিত পাঠে শরৎবাবু বলে রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে সেই সম্মাননা জানিয়েছিলেন, একজন লেখকের নাম উল্লেখ করে। একদম শেষ লগ্নে আমরা পৌঁছে যাব গানে আবার। 1282 সাল, রবি ঠাকুর তখন নিতান্তই ছোট। তিনি রামসর্বস্ব পণ্ডিতের কাছে বসে অধ্যয়ন করছেন। এই সময় রামসর্বস্ব পণ্ডিত এবং বসন্ত কুমার চট্টোপাধ্যায় অ্যাকচুয়ালি লিখছেন জ্যোতিরিন্দ্রনাথের জীবন স্মৃতিতে যে রবি ঠাকুর পাশের ঘরে বসে পড়ছেন, আর আমি বসে রামসর্বস্ব পণ্ডিতের সঙ্গে সরোজিনী নাটকের প্রুফ সংশোধন করছি। সেই সময় সতীদাহ প্রথা, তো আমরা যে পারিপার্শ্বিক আলোচনা করছি সেই সময় তো একটা কি বলবো, সাংঘাতিক একটা বার্নিং এক্সাম্পল ছিল। তো জহরব্রত হবে রাজপুত নারীদের, সেই সিকোয়েন্সটার জন্য ওরা একটা গদ্য ফর্ম রচনা করেছেন রামসর্বস্ব পণ্ডিত এবং জ্যোতিদাদা। রবি ঠাকুর পাশের ঘর থেকে বলছেন এই গদ্য এইখানে একেবারে ঠিকঠাক হবে না। তো চট করে তিনি 14 বছর বয়সে একটি গান রচনা করলেন, সুর দিলেন জ্যোতিদাদা। সেই গান শোনাতে শোনাতে আজ বিদায় নেব। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা। জলুক জলুক চিতার আগুন, জলুক জলুক চিতার আগুন, জুড়াবে এখনি প্রাণের জ্বালা। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা। শোন রে জবন শোন রে তোরা, যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে। শোন রে জবন শোন রে তোরা, যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে। সাক্ষী রলেন দেবতা তার, এর প্রতিফল ভুগিতে হবে। জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা। দেখে রে জগৎ মেলিয়ে নয়ন, দেখে রে চন্দ্রমা, দেখে রে গগন। দেখে রে জগৎ মেলিয়ে নয়ন, দেখে রে চন্দ্রমা, দেখে রে গগন। স্বর্গ হতে সব দেখো দেবগণ, জলদয় করে রাখো রে লিখে।
স্বর্গ হতে সব দেখো দেবগণ, জলদয় অক্ষরে রাখরে লেখে, স্ফটিত যবন তোরাও দেখে রে, সতীত রতন করিতে রক্ষণ, স্ফটিত যবন তোরাও দেখে রে, সতীত রতন করিতে রক্ষণ। রাজপুত সতী আজিকে কেমন, রাজপুত সতী আজিকে কেমন, সপিছে পরাণ অনল শিখে, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা। জলুক জলুক চিতার আগুন, জলুক জলুক চিতার আগুন, জুড়াবে এখনই প্রাণের জ্বালা, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিবে বিধবা বালা।